নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। উৎসবের মরশুম চলছে এবং আমরা প্রত্যেকে, আমি, আপনি, আমরা সবাই উৎসবে কিন্তু মেতে আছি। কিন্তু এই উৎসবের মধ্যেও দেখুন, রোগ কিন্তু আমাদের পিছু ছাড়ে না। বিভিন্ন রকম রোগ, পেটের রোগ থেকে শুরু করে জ্বর, সর্দি, কাশি, আরও অনেক কিছু। আজকের পর্ব শুরু করবার আগেই আমি দুটো লাইন বলবো আপনাদের সবার জন্য, মন দিয়ে শুনবেন, তারপর আমরা পর্ব এগিয়ে নিয়ে যাব। যে রোগ সারে না কোনো প্যাথিতে, প্যাথি মানে অ্যালোপ্যাথি কথা বলছেন, যে রোগ সারে না কোনো প্যাথিতে, তার জন্য ডক্টর প্রকাশ মল্লিক সব সময় আছেন, আমার পাশেই বসে আছেন। এবং আপনারা সিরিজ ওয়াইজ দেখছেন, দুটো পর্ব দেখেছেন। প্রথম পর্বে আমরা ইন জেনারেল মেডিসিন নিয়ে কথা বলেছিলাম, বিভিন্ন রকম রোগ। দ্বিতীয় পর্ব যদি আপনারা দেখেছেন, যেটা ক্যান্সার নিয়ে, যেটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে কারো যদি হয় তার পরিবার পুরো শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আজকের পর্ব আমরা রাখছি এক্সক্লুসিভলি গাইনোনি, অর্থাৎ মহিলাদের স্ত্রী রোগ। অনেক রকম কিন্তু কমপ্লিকেশনস থাকে, সেই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। প্রকাশদা, আপনাকে স্বাগত হোমিওপ্যাথি আমাদের এই পর্বে। প্রথমেই বলি যে স্ত্রী রোগের ক্ষেত্রে এটা একটা খুব বড় জিনিস, হোমিওপ্যাথি কতটা কার্যকর? অ্যাকচুয়ালি স্ত্রী এবং শিশু এই দুটো ক্ষেত্রেই কিন্তু হোমিওপ্যাথি খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। শিশুদের ক্ষেত্রে তার কারণটা হলো যে তারা মিষ্টি গুলি খেতে ভালোবাসে। আর স্ত্রীর যে সমস্যা, মহিলাদের যে সমস্যাগুলো, সেগুলো মোস্ট অফ দি সমস্যাগুলোই কিন্তু সেগুলো হচ্ছে ক্রনিক। আর এই মহিলাদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে হোমিওপ্যাথি যে বিরাট গুরুত্বপূর্ণ, তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের ভারত সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং শিশু এবং মায়ের চিকিৎসায় হোমিওপ্যাথিকে একটা অগ্রাধিকার দিয়েছে। আর আমরা মনে করি, বা সকলেই মনে করে, যে একজন পুরুষের স্বাস্থ্য রক্ষা মানে তার ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষা, কিন্তু একজন মহিলার স্বাস্থ্য রক্ষা মানে একটি পরিবারের স্বাস্থ্য রক্ষা এবং একটি রাষ্ট্রের স্বাস্থ্য রক্ষা। তো এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, হোমিওপ্যাথি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারে। বেশ, আমরা ডাইরেক্ট যাব যে খুব কমন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং ইউটেরাস ক্যান্সার, স্তন ক্যান্সার এবং ইউটেরাস ক্যান্সার মহিলাদের মধ্যে। এবং কারোর যদি হয়, তার পরিবারের মানুষজন দিশাহারা হয়ে যায়। কতখানি কার্যকর হোমিওপ্যাথি চিকিৎসা এই দুই ক্ষেত্রে? আমি প্রায় 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করে চলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের কাছে কেউ প্রথমে আসে না, কয়েকটা পেশেন্ট ছাড়া। যারা আমাকে চেনে বা আমাদের সঙ্গে সংযুক্ত, তাদের পরিবারে যদি কারো ক্যান্সার হয়, তখন আমাদের কাছে আসে। তাদের আর কেমোথেরাপি, রেডিওথেরাপি না করেই সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব হয়েছে। কিন্তু মোস্ট অফ দি পেশেন্ট আসে যখন সব ব্যাধি ছেড়ে দেয়, তাদেরকে আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারি, যন্ত্রণাহীন জীবন দান করতে পারি। এবং ঘটনা হলো যে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, ইউটেরিক ক্যান্সার হচ্ছে খুব কমন। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আগামী দিনে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে মহিলাদের এই ব্রেস্ট ক্যান্সার আর ইউটেরাস ক্যান্সারের সম্ভাবনা বেশি। তার কারণ হিসেবে বলা হয়েছে যে বক্ষদুগ্ধ না দেওয়াটাও কিন্তু একটা কারণ। এবং সেক্ষেত্রে যদি বক্ষদুগ্ধ দেন, তাহলে কিন্তু মহিলার, অর্থাৎ মায়ের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হবে না, আর শিশুটি কিন্তু পুষ্টিযুক্ত শিশু হবে। আর অপরদিকে ইউটেরাস ক্যান্সার হচ্ছে বারবার যদি অ্যাবর্শন করেন বা মিসক্যারেজ হয়, তাহলে কিন্তু এই হওয়াটার সম্ভাবনা থাকে। আর হরমোনাল ডিসব্যালেন্স হয়ে থাকে, আনহাইজেনিক কন্ডিশন অফ দি জেনিটালিয়া, ইট ইজ ওয়ান অফ দি কজ। এবং এক্ষেত্রে হোমিওপ্যাথির ক্ষেত্রে বলবো যে এটা বিরাট মেসেজ টু দ্য পিপল, যে যাদের ক্যান্সার হয়েছে, অর্থাৎ যাদের পূর্বপুরুষের, অর্থাৎ মা, দিদিমা, কাকা, তাদের ক্ষেত্রে যদি আমরা নবপ্রজন্মকে, যাদের ক্যান্সার হয়নি, তাদের জেনেটিক্যাল টেস্ট করে যদি আমরা হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করতে পারি, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, মানে ক্যান্সার প্রতিরোধ করে দিতে পারা যায় 20 to 30% বাই হোমিওপ্যাথিক মেডিসিন। আর যে হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে আমি ক্যান্সারের চিকিৎসা, যে কোনো রকম ক্যান্সার, সেটা কিন্তু দীর্ঘ জীবনযাপন করা হয়। এবং এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ বা মডার্ন সায়েন্স পয়েন্ট অফ ভিউ, তারা বলছে যদি আপনি একটা ক্যান্সার রুগীকে ধরা পড়ে যাওয়ার পরে সেটা যদি আপনি 5 বছর ভালো রাখতে পারেন, সেটাকে কিওরের পর্যায়ে ভালো করা, মানে মনে করা হয়। কিন্তু আমরা সেটা 8 বছর, 9 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি। তো সেক্ষেত্রে বলা যায় ক্যান্সারের চিকিৎসা কিন্তু, আরেকটা ব্যাপার হচ্ছে, বর্তমান যে ক্যান্সারের চিকিৎসা হবে ভবিষ্যতে, সেটা কিন্তু জেনেটিক্যাল ম্যাপের উপর। 97টা জেনেটিক্যাল ম্যাপ তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে সেই জিনটাকে তুলে ফেললে হবে। কিন্তু আমাদের হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা, ইট ইজ ওয়ান কাইন্ড অফ জেনেটিক্যাল ট্রিটমেন্ট অলসো। এবং সেই জন্যই হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু যে কোনো জেনেটিক্যাল ডিজিজ
ক্যান্সার সব ক্ষেত্রেই কিন্তু ভালো কাজ করে। আর মহিলাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। আর ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সেলফ এক্সামিনেশন বেস্ট করতে হবে, কারণ দেখতে হবে যে কোনো যদি লাম্প থাকে তাহলে ডাক্তারকে জানাতে হবে। আর ওই লাম্প অবস্থায় যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা ক্যান্সার পর্যন্ত ডেভেলপমেন্ট হয় না। আর ক্যান্সার যদি হয়েও যায় তাহলেও আফটার অপারেশন, আফটার কেমোথেরাপিও আমরা ট্রিটমেন্ট করতে পারি, বাট কার্যকরী ভূমিকা পাই। প্রকাশ দা, আপনার প্রচুর অভিজ্ঞতা, আপনি অনেক পুরস্কার পেয়েছেন এই ক্ষেত্রে, বিশেষ করে এই ক্যান্সারের ক্ষেত্রে, ট্রিটমেন্টের ক্ষেত্রে। অনেক মানুষজন আপনার কাছে আসেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। কোন স্টেজে আপনার পেশেন্ট পেলে আপনার পক্ষে সম্ভব তাকে? আমরা সেকেন্ড স্টেজে পেলে তো খুব ভালো হয়। আচ্ছা। কিন্তু ঘটনা আমাদের কাছে পেশেন্ট, আমি আগেই বললাম যে ম্যাক্সিমাম পেশেন্ট ফোর্থ স্টেজ সেরে যখন কোনো প্যাথিতে জায়গা নেই তখন আমাদের কাছে আসে। তবুও আমরা সেই পেশেন্টের বাঁচার কোনো, আমার একটা মানে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, তাকে বলে দেওয়া হয়েছে যে 6 মাসের মধ্যে মারা যাবে, মানে তার মানে হাজব্যান্ডকে বলে দিয়েছে। তো সে বলছে স্যার তো আমি মারা যাব, তবু আপনার কাছে এসছি শেষ চেষ্টা করতে। উইদিন 1 মান্থ সে পেশেন্টের সিএ লেভেল কমে গেছে, একদম প্যাথোলজিক্যাল রিপোর্ট করে। সিএ লেভেলটা কি? সিএ লেভেল হচ্ছে ক্যান্সার মার্কার, সেগুলো থেকে ডিটেকশন করা হয় যে ক্যান্সারটা কোন স্টেজে আছে। এবং এই যে আমরা হোমিওপ্যাথি নিয়ে কথা বলছি, অনেকে বলবেন যে কমেছে মানেই ভালো হয়নি, কিন্তু এখন বর্তমান যুগে প্যাথোলজিক্যাল টেস্ট করে সিএ মার্কারগুলো যখন আমরা করি তার লেভেলটা দেখে বুঝতে পারি পেশেন্টটা ভালো হচ্ছে কিনা। আমিও বুঝতে পারি, পেশেন্টও বুঝতে পারবে, আর তার সিমটোমেটিক রিলিফ তো হবেই। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মহিলাদের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্রেস্ট ক্যান্সার এবং ইউটেরাস ক্যান্সার কিন্তু প্রায় খুব কমন, এবং যত দিন যাচ্ছে বাড়বে। আমি দুটো খুব কমন ডিজিজে আসবে, পলিসিস্টিক ওভারি একটা, আর থাইরয়েডের সমস্যা। একটু যদি আপনি বলেন যে সিমটমস কি কি হতে পারে, তারপর নিরাময় এবং আপনার ট্রিটমেন্ট মেথড। পলিসিস্টিক ওভারির একটা সিমটম হচ্ছে যে দেখবেন যে সমস্ত বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদের, ইয়াং এজের, ওদের না গোঁফ হয়, মানে লোম বেরোয় এবং লোমের আধিক্য, এইটা কিন্তু একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওয়ান অফ দি সিমটম। মানে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের তো গোঁফ হবেই, কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে, যেহেতু আমরা স্ত্রীরোগ নিয়ে আলোচনা করছি, আর পলিসিস্টিক ওভারিটা একদম এক্সক্লুসিভলি স্ত্রীরোগ, এবং সেই কারণেই এটা হচ্ছে কমন সিমটমস। আর তার সঙ্গে তার মেনস্ট্রুয়েশনাল ডিসব্যালেন্স হবে, মেন্সটা ঠিক হবে না। এবং আমার কাছে এমন পেশেন্ট আছে যে ভদ্রমহিলা, মানে 20-25 বছর বয়স, ব্যাংকের ম্যানেজার হয়েছে, তার 3 বছর বন্ধ হয়ে গেছে। এবং আমার কাছে এমন পেশেন্ট আছে যে এলোপ্যাথিতে হরমোনাল ট্যাবলেট খেয়ে সেটাকে রেগুলার করে রেখেছে, কিন্তু পরবর্তীকালে গাইনোকোলজিস্টই বলেছে যে আমি আর দেবো না, কারণ রিয়াকশন হবে, তোমার বন্ধাত্ব আসতে পারে। তো তখন আমাদের কাছে যে সাকসেসফুল, এবং এইগুলো কি এইসব ম্যাক্সিমাম যারা আসে, যাদের এই পলিসিস্টিক ওভারি ইয়াং এজ, টিন এজ থেকে শুরু করে একদম 35 পর্যন্ত, এইগুলো অপারেশন করে না, এই কারণেই ভবিষ্যতে তার স্টেরিলিটি বা বন্ধাত্ব আসতে পারে। তাই আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে, আমাদের 95 to 96% এর সাকসেস রেট আমাদের কাছে আছে। এবং এটা ধৈর্য ধরে চিকিৎসা করতে হয়, খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশান করতে হয়, জাঙ্ক ফুড অর্থাৎ ফাস্ট ফুডটা কম খেতে হবে, আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে। সম্ভব হলে একটু ব্যায়াম ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি করেন তাহলে পলিসিস্টিক ওভারি কোনো মানে সমস্যাই নয়। যদিও এটি একটি মহিলার একটি বিরাট সমস্যা, কারণ এটাকে যদি ঠিক না করা হয় ভবিষ্যতে তার বন্ধাত্বের কারণ হতে পারে। পিসিওডির কোনো সম্পর্ক? ওই পিসিওডিটাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বা পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো অ্যাকচুয়ালি এই পিসিওডিটাকেই বলা হয়, এবং এখন একটা কমন কেস হয়ে গেছে, এবং আমাদের কাছে প্রচুর পেশেন্ট, আমি আগেই বলেছি, এতে আমার রেজাল্ট খুব ভালো। ওকে, আচ্ছা, এবার একটু আপনার থাইরয়েড নিয়ে। আর থাইরয়েড কিন্তু উভয়েরই হয়, মানে পুরুষ এবং মহিলা, কিন্তু মহিলাদের থাইরয়েড হয় এবং সেই বেশি হয়, এবং কারণটা জানা যাচ্ছে যে ফাস্টফুড এবং শাকসবজি না খাওয়ানো একটা ব্যাপার। এবং এক্ষেত্রে এই থাইরয়েড পুরুষ এবং মহিলা, এই থাইরয়েড যেমন মোটা হয়ে যেতে পারেন, আর যে মোটা হয়ে গেলে, এটা থাইরয়েডের দুরকম আছে, একটা হচ্ছে কম সিক্রিয়েশন, হাইপো এবং হাইপার, এবং বেশি সিক্রিয়েশন। এবং এই দুটো ক্ষেত্রেই কিন্তু মানুষ যখন মোটা হয়ে যায় তখন কিন্তু যে ওবেসিটির জন্য হাজার একটা প্রবলেম হতে পারে, বাত হতে পারে, নানা রকম প্রবলেম হতে পারে, থাইরক্সিন। এবং সেই কারণেই এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আছে এবং এলোপ্যাথি চিকিৎসাও আছে। এলোপ্যাথিতে সবাই বলে যে এটাকে সারা জীবন খেতে হবে, আমিও বলি আমাদের ক্ষেত্রেও মোটামুটি সারা জীবন খেতে হবে। তাহলে তোফাতটা কোথায়? তোফাতটা হলো এদের সাইড এফেক্টটা কম। আর এই থাইরয়েড কিন্তু একটা বিরাট ফ্যাক্টর পুরুষদের ক্ষেত্রেও, যাদের বন্ধাত্ব আছে তাদের কিন্তু থাইরয়েড যদি থাকে, অন্যান্য নর্মাল আছে, কিন্তু থাইরয়েডটা যদি কন্ট্রোল না করা হয় তার কিন্তু বন্ধাত্ব আসতে পারে। আমার কাছে এরকম অনেক পেশেন্ট ছিল যাদেরকে গাইনোকোলজিস্ট বলে দিয়েছে আপনি নর্মাল আছেন,
মানে আর থাইরয়েডের ওষুধ খাচ্ছে কিন্তু হচ্ছে না, কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে তার যে সার্বিক ট্রিটমেন্ট মতো হোলিস্টিক ট্রিটমেন্ট করার পরে তিনি কিন্তু সন্তানের মা হতে পেরেছেন। এই জন্যে থাইরয়েড কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। আর থাইরয়েড হচ্ছে আমাদের বডির মধ্যে কিন্তু একটা মেন সিক্রেটিং গ্ল্যান্ড, এবং সেই থাইরয়েড না থাকার জন্যে দেখবেন আপনার দেখে মনে হচ্ছে সুস্থ, অথচ আপনার দুর্বল লাগবে, ঘুম হবে না, অস্থির লাগবে, এবং এই সব লক্ষণগুলো দেখলে সিমটম সিমটম, এবং এইগুলো দেখে অবশ্যই এক্ষেত্রে কনফার্মেশন হচ্ছে আমরা T3, T4, TSH এটা একটা টেস্ট করে নেওয়া। এবং আমি আজ থেকে 20 বছর আগে বাংলাদেশ গেলাম, বাংলাদেশের ন্যাশনাল কম্পিউটার একাডেমি বগুড়া বলে একটা জায়গা আছে উত্তরবঙ্গের, ওটাকে আমাদের যেমন শিলিগুড়ি ওই রকম। তো সেখানে আমাকে যখন সম্বর্ধনা দিচ্ছে, আমি যখন সেখানে গিয়ে পৌঁছেছি, আমাকে ফুল পুষ্প বৃষ্টি করে অ্যাকসেপ্ট করছে, তখন ওখানে আমাদের তখন কিন্তু পশ্চিমবঙ্গে তখন কিন্তু কম্পিউটার ছিল না, কিন্তু ওরা কিন্তু কম্পিউটারটা অ্যাকসেপ্ট করেছে। এবং ওদের এই কম্পিউটার একাডেমিতে কারা ক্লাস করতো তারাই, যারা অধ্যাপক, যারা ভিসি, তো এবং যারা মাস্টার্স পাস করেছে অর্থাৎ MSc। তো আমাকে পুরো লাইন দিয়ে যাচ্ছে, তখন একটা মেয়েকে দেখে আমি বললাম যে ইউ মে সাফারিং ফ্রম থাইরয়েড। তো আপনি দেখে বললাম। আচ্ছা। তো এবারে ঘটনা দেখে যখন বললাম, ঘটনা ঘটে গেছে, আমাকে গিয়ে এবারে খাওয়া দাওয়া করছি, একজন ভদ্রলোক খুব সুপুরুষ আমাকে গিয়ে বলছেন যে স্যার আপনি যে মেয়েটাকে বললেন যে থাইরয়েড, ওর কি সত্যিই থাইরয়েড হয়েছে? আমি দেখুন এটা তো আমার অনুমান, আপনি এটা টেস্ট করে দেখে নিন। তো উনি হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, আর ওই মেয়েটি হচ্ছে তার মেয়ে। তো তখন টেস্ট করে সন্ধেবেলা বলে কি স্যার ইউ আর এ গ্রেট স্যার। এবং ওদের ওই বগুড়াতে একটা লোকাল নিউজ পেপার ছিল সাতমাথা এবং করতুয়া বলে, ফার্স্ট পেজে আমার ছবি, আর তখন যার প্রধানমন্ত্রী ছিলেন ওখানে তার ছবির পাশে আমার ছবি, এবং বলছে উনি দেখে বলে দিতে পারেন। সেটা আমাকে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট, আমাকে এটাই অভিজ্ঞতা আপনার, আপনি দেখে পেশেন্টকে বলে, এবং সেই ক্ষেত্রে ওরা একটা বলছে দেখে বলে দিতে পারে, ফার্স্ট পেজে নিউজ। এবং আমি একটু কোথাও গেলে ওখানে রিক্সা ছিল, রিক্সা করে একটু বেরিয়েছিলাম, তখন ওই পেপার, ওদের দেশের পেপার দেখে বলছে যে এমন ডাক্তার এসছে ইন্ডিয়া থেকে যে দেখে বলে দিতে পারে, এবং তাতে পেপার বিক্রি বেড়েছে। এবং আমি তখন দেখে একটা পেপার কিনলাম, দেখি আমার ছবি, সঙ্গে সঙ্গে আমি তখন আবার মানে ঢুকে গেলাম ইউনিভার্সিটিতে। যাই হোক, তো এই থাইরয়েড কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিছুদিন আগে নোয়াখালী গেছিলাম, নোয়াখালী হোমিওপ্যাথি কলেজে বক্তৃতা দিতে। তো ওনার যে অধ্যাপিকা উনি হিন্দু, আর মানে প্রিন্সিপাল হচ্ছে মুসলিম। তিনি বললেন যে, আমি বললাম নোয়াখালীটা দেখবো যেখানে গান্ধীজি এসেছিলেন এইসব। বলে হ্যাঁ ঠিক আছে, আমাদের একজন হিন্দু অধ্যাপিকা আছে, ও দেবো। তা আমার সঙ্গে আমার একটা অ্যাসিস্ট্যান্ট গেছিলো, সে ওই অধ্যাপিকায় দেখে বলছে যে আপনার কিন্তু থাইরয়েড। তো বলছে আমার থাইরয়েড কী করে বুঝলেন আপনি? তো ও কিছুতেই বলছে না, তো অনেক পেড়াপিড়ি করে বলছে আপনার না ওই ভ্রুর চুলটা কম, এই ভ্রুর চুল যদি খসে যায় ইট ইজ ওয়ান কাইন্ড অফ সিমটমস অফ থাইরয়েড। এবং এইগুলো দেখেই আমরা নিরসন করি এবং দেখে অনুমান করি এবং তারপরে টেস্ট করি। আর থাইরয়েড কিন্তু একটা ডেঞ্জারাস ডিজিজ, মানে আপনাকে সাইলেন্ট কিলার বলা যায়। এবং হ্যাঁ, এবং সেই জন্যে এটা ট্রিটমেন্ট করে, হোমিওপ্যাথি খুব ভালো ট্রিটমেন্ট আছে এবং সাইড এফেক্টহীন ট্রিটমেন্ট আছে। TSH-টাই কিন্তু নির্ধারণ করে থাইরয়েড। হ্যাঁ, তিনটেই আমরা করি, কারণ তিনটে ব্যালেন্স দেখে আমাদের চিকিৎসা করতে সুবিধা হয়। কিন্তু এটাও আবার ঠিক যে অনেকে TSH-টা করে, আমি কিন্তু তিনটেই করি, T3, T4, TSH, তার ব্যালেন্সটা বুঝে আমাদের ওষুধের মাত্রাটা দিতে সুবিধা হয়। ক্লান্তি একটা মেন সিম্পটম আপনি বলতে পারছেন। ওকে, আর মোটা হয়ে যাওয়া, ওকে। এবার যে পরের দুটো যাব, খুব ইম্পর্টেন্ট। একটা, অনেক মহিলাদের কিন্তু হোয়াইট ডিসচার্জ নিয়ে একটা সমস্যা থাকে এবং তার সঙ্গে ইনফার্টিলিটি, অনেকের সন্তান হয় না। এই ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কতটা কার্যকর? সাদা সাপটা এটা বুঝতে হবে, আমাদের যত অরিফিস আছে, চোখ, মুখ, জেনিটালিয়া, এক্ষেত্রে সবসময় একটা সিক্রিয়েশন হয় এবং দ্যাট ইজ এ নর্মাল। ওকে, এবং সেটার থেকে যদি বেশি হয়, চটচটে হয়, কালার চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ এ ডিজিজ। কালার চেঞ্জ হলে দ্যাটস আ ডিজিজ। অনেকের হলুদ হয়, অনেকের চটচটে হয়, এবং এখানে এমন চটচটে হয় ওই জেনিটাল এরিয়াতে, সেখানে কিন্তু একটা ঘা সৃষ্টি করে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এবং যদি সেটা ভেতর থেকে হয়, সেটা কিন্তু প্রি ক্যান্সারাস স্টেজ। এবং সেটা কিন্তু এইটার একটা হোমিওপ্যাথির মজা হচ্ছে, এই সময় যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তার যিনি ক্যান্সার নিয়ে চিকিৎসা করেন, ওইটা যদি বুঝতে পারেন, ওই সময় আমাদের এমন একটা ওষুধ আছে, সেই ওষুধটা দিয়ে দিলে তার আর ক্যান্সার হবে না। দ্যাট ইজ এ প্রিভেনশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু ওটাকে জাজ করা খুব ইম্পর্টেন্ট, এবং সেই জন্য অভিজ্ঞ ছিল। এবং সবাই হোমিওপ্যাথি করছে, এটা অহংকার নেবেন না, সবাই হোমিওপ্যাথি করছে, সবাই তো ক্যান্সার করে না। আর সাধারণ মানুষ ভাবে যে হোমিওপ্যাথি, কিন্তু যেমন এলোপ্যাথিতে ঘটনা হচ্ছে যে স্পেশালিস্ট আছে, আমাদের হয়তো স্পেশালিস্ট নেই, কিন্তু দেখতে হবে উনি কি এই চিকিৎসাটা করেন, তিনি কি এই ব্যাপারে পড়াশোনা করেন, তবেই কিন্তু তার কাছে যাবেন। নাহলে ক্যান্সারের মতো সবাই হোমিওপ্যাথি করছে, পাড়ার আমাদের কাছে এটি ছাত্র, সে একটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট দেখছে,
কিছুদিন পরে তার এমন একটা অবস্থা হয়েছে, আমাকে বলছে স্যার বলবেন যে ঠিক আছে। তা আমি বললাম তুমি সব করো, কিন্তু তুমি ক্যান্সারের ট্রিটমেন্ট কেন করতে যাও? কেন একটা যে লেভেল আছে সব ব্যাপারে, সেই জন্য এটা কিন্তু রুগীদেরও বুঝতে হবে আমি কার কাছে যাব, কেন যাব। যাই হোক, তো ঘটনা হলো যে এই সাদা সাপ গ্রামের মহিলাদের তারা কিন্তু আনহাইজেনিক কন্ডিশনে থাকে। এখন কিন্তু আবার হাইজিন মানে এই নয় যে শুধু সাবান দেয়া, সাবানে কিন্তু সোডা থাকে, এবং কিন্তু নর্মালি এখানটা কিন্তু শুধু গরম জল দিয়ে যদি মাঝে মাঝে পরিষ্কার করেন দ্যাটস এনাফ, এবং ওখানে একটা পিএইচ থাকে। কিন্তু যদি বারবার আপনি সাবান বেশি ব্যবহার করেন তার ক্ষেত্রে কিন্তু ওই পিএইচটা নষ্ট হয়ে গিয়ে, পিএইচটা একটু যদি ক্লারিফাই করেন। পিএইচ মানে ওখানে একটা অ্যাসিডিক একটা ফ্যাক্টর থাকে, তার একটা নর্মাল থাকে, এবং সেটা হচ্ছে কি বাইরের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। কিন্তু সেই পিএইচটা কমে বেড়ে গেলে তাহলে ব্যাকটেরিয়াটা মারতে পারে না, ব্যাকটেরিয়াটা গিয়ে ইনফেকশন তৈরি করে, সার্ভিক্সে চলে যায়, ইউটেরাসে চলে যায়, এবং এখান থেকে কিন্তু আবার তার পেচ্ছাবেরও ইনফেকশন হতে পারে, মানে ইউরিনাল ইনফেকশন হতে পারে। এবং ইউরিনাল ট্র্যাক্ট ইনফেকশন মহিলাদের এই জন্য বেশি, কারণ জেনিটাল এটা খুব ওপেন। এক্ষেত্রে আরেকটা কথা বলি যে এক্ষেত্রে আমি একটি মানে বিদ্যালয়ে গেছিলাম, মানে মহিলা বিদ্যালয় মানে কলেজ মহাবিদ্যালয়, সেখানে খুব হাই লেভেলের সব ছাত্রছাত্রী। আমি প্রিন্সিপালকে বললাম যে আমি একটা কথা বলবো, সেটা কি বলা উচিত হবে? বললো কি বলতে চান? আমি বললাম যে কোনো মহিলা পেছন থেকে সামনে কখনোই জল শোচ করবে না, তার কারণ পায়খানা করলে ওখানে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যদি পেছন থেকে সামনে যায়, জেনিটাল ওপেন বলে, সেখানে কিন্তু নানা রকম হতে হয়, তার জন্যও কিন্তু সাদা সাপ হতে পারে। এবং সাদা সাপ হতে গেলে আর তার সঙ্গে হচ্ছে নিউট্রিশন, অর্থাৎ অপুষ্টিজনিত কারণে হতে পারে। অনেকে প্রোটিন খাচ্ছে না, ভিটামিন খাচ্ছে না, তার জন্য হতে পারে। তবে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসায় বেটার, এবং অনেক সময় এলোপ্যাথিতে হয় কি ওখানে ভেজাইনাল ট্যাবলেট দেয়, এবং সেই ভেজাইনাল ট্যাবলেট কিন্তু ফর দি টাইম বিং। কিন্তু হোমিওপ্যাথির যে পার্মানেন্ট সলিউশন, এটা কিন্তু সাদা সাপের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর সাদা সাপ যদি বেশি হয়, এবং আমি মানে আমার জীবনে তো অনেক ঘটনা, মানে আমার ছোটবেলায় আমার না রেশন কার্ড ছিল না। রেশন কার্ড ছিল না, আমি যখন মোটরসাইকেল কিনে আমি গ্রামে থাকতাম, তখন রেশন কার্ড করতে গেলে ফুড কন্ট্রোলে যেতে হবে, কিন্তু রেশন কার্ড না থাকলে তো হবে না। তো আমাকে যিনি ওখানে অফিসার, উনি ডব্লিউবিসিএস অফিসার, তো উনি বললেন যে আপনি তো হোমিওপ্যাথি ডাক্তার। আমি একটু লজ্জিত হয়ে বললাম তখন প্রথম যে আমি বললাম আমি হোমিওপ্যাথি ডাক্তার। তো বললাম আপনাকেই আমার দরকার। তো আমাকে চাটা খাওয়ালেন, আমার টোস্ট খাওয়ালেন, খাইয়ে বললেন আচ্ছা বলুন তো বাচ্চা মেয়ের কি সাদা সাপ হতে পারে? তা আমি একটু লেখালেখি করার জন্য এটা বলতে সুবিধা হয়েছিল যে আমি বললাম হ্যাঁ, এটাকে বলে ইনফ্যান্টাইল লিউকেরিয়া। বাচ্চাদের হতে পারে, তার মায়ের হরমোনাল ডিসব্যালেন্স হলে হতে পারে, আর কৃমি থাকলে হতে পারে। তখন বললো আপনি কি, ওনার তো জিপ আছে, মানে ডব্লিউবিসিএস অফিসার, ওনার আমার বাসাই ছিল। তো ওনার মেয়েকে দেখলাম, সে ভালো হয়ে গেছিলো। তারপরে আমার রেশন কার্ড হয়েছিল, আমার ছেলেটাও সবারই রেশন কার্ড উনি করে দিয়েছিলেন। তো এটা আমার একটা জীবনের, ডাক্তারি জীবনের, এবং এটা রোগকে ভালো করা যায়। এবং ইনফ্যান্টাইল লিউকেরিয়া অনেক সময় বাচ্চা ছেলেমেয়েরা তারা হয়তো ওখানে কৃমিজনিত কারণে চুলকায়, হাতটা দেয়, এবং হাত দিলে ওখান থেকে ইনফেকশন হয়ে কৃমিজনিত কারণে, এবং ওখান থেকে আবার ইনফেকশন হয়ে যায়। সেটাও একটা সাধারণ ইনফ্যান্টাইল লিউকেরিয়া। এবং আমি একটা এমন পেশেন্ট পেয়েছিলাম, একটা বাচ্চা মেয়ে গ্রামে, সে তো জানে না সাদা সাপ কাকে বলে, সে সাদা সাপ পরিষ্কারও করে না। গ্রামের বাচ্চা মেয়ে, তার সবে মেন্স শুরু হবে এরকম অবস্থা, তার একদম কলগেটের মতো পেস্ট হয়ে গেছে। এবং একদিন রাত্রিবেলা আমার কাছে পেশেন্টে এসছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আর দেখছে সাদা বরফের মতো হয়ে আছে। আমি দেখলাম আসলে সে পরিষ্কার করতো না, জাস্ট সেটাকে আমরা ওভারকাম, মানে বাইরে বের করে দিলাম, আর তার সঙ্গে ওষুধ দিলাম। সে পেশেন্ট, মানে সেই বাচ্চা মেয়েটা আমাকে তো প্রণাম করে বলে স্যার আমি বেঁচে গেলাম। তো এইরকম কন্ডিশনও আমি আমার জীবনে পেয়েছি। তাই সাদা সাপ এটা নিয়ে কিন্তু ভাবার ব্যাপার, এটা নিয়ে অবহেলা করবেন না, চিকিৎসা করবেন, হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। ইনফার্টিলিটি প্রকাশটা, আচ্ছা বন্ধাত্ব, ইনফার্টিলিটি, এটা কিন্তু বর্তমানে জনবিস্ফোরণের যুগেও আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে যাদের বাচ্চা হচ্ছে না। এবং আরেকটা মানে খুব খবর, সেটা হচ্ছে যে পুরুষদের কিন্তু এখন স্পাম কমে যাচ্ছে। আমাদের দেশের বন্ধাত্ব মানেই আমরা ভাবি যে মহিলার দোষ। এই জন্য আগেকার দিনে যাদের বাচ্চা না হতো বারবার বিয়ে করতো, বাড়িতে বিয়ে দিয়ে দিত, কিন্তু তার বাচ্চা হচ্ছে না। আসলে পুরুষের দোষ থাকে, এবং পুরুষের, আমার অভিজ্ঞতা হচ্ছে পুরুষের 40% দোষ থাকে স্পাম কাউন্টের ক্ষেত্রে। এবং বর্তমানে মোবাইল ফোন ব্যবহার, জাঙ্ক ফুড খাওয়া, মানসিক টেনশন, দেরি করে বিয়ে করা, এইগুলোও কিন্তু একটা কারণ হতে পারে এই পুরুষদের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু ব্লকেজ হতে পারে, টিউব ব্লক হতে পারে, হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে। এবং আমি গঙ্গাসাগরে একটা ক্যাম্প করেছিলাম, তো সেখানে আমি প্রায় 30-40টা বন্ধাত্বের পেশেন্ট পেয়েছিলাম আমার প্রথম জীবনে, অর্থাৎ আজ থেকে 20 বছর 30 বছর আগে। তো আমাদের একজন সিনিয়র ডাক্তার ছিলেন, তিনি ছোট ছোট বই লিখতেন, তার নাম প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি একটি জন্ম নিয়ন্ত্রণের হোমিওপ্যাথি বই লিখেছিলেন, তাতে একটা কথা বলেছিলেন, নেট্টামিউর ক্যান বি
প্রোটেক্ট দ্য ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং করা যেতে পারে, কিন্তু এটা নিয়ে গবেষণার প্রয়োজন আছে। কিন্তু আমার তখন মনে হলো এই নেট্টামিউর কি তাহলে কোনো বন্ধাত্বের কোনো মানে যেটা আমরা ডিজিজ প্রডিউসিং পাওয়ার ইজ নোন অ্যাজ ডিজিজ কিউরেটিভ পাওয়ার, সেই দৃষ্টিকোণ থেকে। আর গঙ্গাসাগর হচ্ছে সমুদ্রের মাঝে, তাহলে ওদের নেট্টামিউর মানে হচ্ছে লবণ, তাই লবণযুক্ত স্থানে থাকার জন্য কি ইনফার্টিলিটি হচ্ছে? তো এটা আমি একদম সেখানে আমার নলেজকে বাদ দিয়ে র্যান্ডামলি আমি নেট্টামিউর 1M 10M CM সবাইকে বিভিন্ন কন্ডিশনের উপরে দিয়েছি, তাতে কিন্তু 10 জন মহিলার বাচ্চা হওয়া সম্ভব হয়েছে। এবং তারপর থেকে আমার একটা এই বন্ধাত্বের উপরে, এবং আমি এমন একটা মহিলা পেয়েছি যে 2 বার IVF করে ফেলিওর, সে আর চাইছে না যে বাচ্চা। IVF এর ফুল ফর্মটা বলে দেবেন। হ্যাঁ, IVF হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারভেনাস, ভেতর থেকে ইনজেকশন করে তার বাচ্চা করে মেকানিক্যাল ওয়েতে। কিন্তু তাতে এখন তো অনেক সেন্টার হয়ে গেছে IVF এ, কিন্তু সেটা ফেলিওর হয়েছে, 3-4 লাখ টাকা খরচা, মানে 10 লাখ টাকা খরচা হয়ে গেছে। তা আমাকে বলছে স্যার আমার তো আর বাচ্চা হবে না, তো আমি যেন সুস্থ থাকি এই জন্য ট্রিটমেন্ট করুন। আমি বললাম, বলছে আমি তো IVF করে ফেলিওর হয়েছি। আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে চিকিৎসা করছি, তারপরে আমি যখন বলবো তুমি IVF করবে। তো বলার পরে IVF করে তার একটা মেয়ে হয়েছে। তখন সেই মেয়েটি এসে আমাকে বলছে স্যার এটা কি করে সম্ভব হলো? আমি বললাম এটা সম্ভব হলো কি জানো, আমরা তো চাষির ছেলে, তোমার না জমিটা ঠিক ছিল না, ওই জন্য বীজটা দিয়েও বীজটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছিলে না। তো সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস হয়েছে একদম। এবং এই যে ব্যাপারগুলো, এবং আমরা বলি নো ফুল স্টপ টু হোপ, অর্থাৎ কখনোই, এবং আমরা হরমোনাল ডিসব্যালেন্সটাকে যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু ইনফার্টিলিটির মতো সমস্যাও, এটা কিন্তু অনেকে অবাক হয়ে যায় যে ইনফার্টিলিটির সমস্যা হোমিওপ্যাথিতে ভালো হতে পারে। যদিও আমাদের একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু কখনোই যার অর্গ্যান নেই তাকে কিন্তু ঠিক করতে পারবো না। রাইট। এবং আর এক্ষেত্রে বলি যে পুরুষের ক্ষেত্রে যাদের স্পাম কম আছে, যাদের অ্যাজিওস্পার্মি অর্থাৎ একদম স্পাম নেই, তাকে আমি ঠিক করতে পারি, অ্যাজিওস্পার্ম বলে। অ্যাজিওস্পার্ম। এবং তাকে আমরা 15-16 পর্যন্ত করে শরীর, আর এই স্পামটা কিন্তু বাচ্চার জন্য নয়, এই স্পাম তৈরি কিন্তু শরীরের মানুষের ব্রেনকে ঠিক রাখারও প্রয়োজন আছে। এবং সেক্ষেত্রে আমরা 15-16 পর্যন্ত করতে পেরেছি। কিন্তু যাদের 15-16 পেয়েছি তাদেরকে আমরা 60% করে তাকে বাচ্চা দিতে সমর্থ হয়েছি। তাই করতে বলতে চাই যে এক্ষেত্রে কিন্তু পুরুষ এবং বন্ধাত্বের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনের ট্রিটমেন্টটাই সাইমালটেনিয়াসলি করতে হবে। এটা কতদিন ট্রিটমেন্ট করতে হবে সেক্ষেত্রে? এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, কার কতটা অবস্ট্রাকশন, কারো 6 মাস, কারো 1 বছর করতে হয়। আর আমার কাছে যে পেশেন্ট আছে তারা তো 2 বছর 5 বছর অন্য জায়গায় খেয়েই এসছে, তার কাছে আমার কাছে 1 বছর অপেক্ষা করতে তাদের অসুবিধা হয় না, তারা মানসিকভাবে তৈরি হয়ে আছে। এবং এতে 1 বছর মানে যোগাযোগ করলেও, 1 বছর আমাদের অপেক্ষা দেরি করলেও সে তো অনেক ফেলিওর হয়ে এসছে, তার জন্য তার মুখে হাসিটা থাকে। খুব বড় কথা বললেন, এবং আপনারা অনেক তথ্য কিন্তু দিলেন প্রকাশটা আজকে। প্রকৃত যৌন রোগের ক্ষেত্রে কিন্তু মহিলাদের দেখা যায় বিভিন্ন রকম তারা শিকার হয়, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে যে এখন আমাদের ফ্রি সেক্সের দেশ, কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে শাশ্বত সংস্কৃতি, যে মানে সংযত জীবন, সেটা আমরা যাপন করছি না। এবং তার জন্য অনেক যদি পার্টনার হয় তার সঙ্গে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তার মানে কি গনোরিয়া হতে পারে, সিফিলিস হতে পারে, এবং সেগুলো কিন্তু বংশ পরম্পরায় প্রবাহিত হতে পারে। এগুলোর ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিক ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট করলে আপনার কিন্তু এই রোগটার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন পার্মানেন্টলি। কীভাবে সেটা হোমিওপ্যাথি ওষুধ দিয়েই হবে। এবং যদি সিফিলিস হয় তখন দেখবেন যে ওখানে স্যাঙ্কার হবে, অর্থাৎ যৌন রোগের মানে চর্মরোগের মতো হবে। আর একটা হচ্ছে যে পুজের মতো বেরোতে পারে গনোরিয়া হলে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এখন যেটা আমি খুব কমনলি পাচ্ছি যে যৌন শিথিলতা, অনেক সময় পুরুষের অক্ষমতা, কিন্তু মহিলাদের তাদের নানা রকম টেস্ট এবং স্টেইন ইজ দ্য বেসিক কজ ফর যৌন শিথিলতা। এবং অনেক সময় তার অতীতের অভিজ্ঞতা, আমাদের কাছে এমন পেশেন্ট আছে কোনোভাবে সে যৌন অত্যাচারিত হয়েছে, এই জন্য তাকে গুড টাচ ব্যাড টাচ যদি প্রথম থেকে শেখানো হয়, অত্যাচারিত হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং তার কারণে ভবিষ্যতের যৌন চেতনা। এবং অনেক সময় তা অনেক মেয়ে দেখবেন যে পুরুষের প্রতি তার একটা বিতৃষ্ণা, কিন্তু এবং তার জন্য সে কি হয়, আমার কাছে এরকম অনেক পেশেন্ট এসছে এই কারণে তারা কিন্তু হোমোসেক্স হয়ে যায়। এবং হোমোসেক্স ইজ অলসো ডিজিজ, যদিও অনেক দেশে হোমোসেক্সকে মানে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমরা মেডিকেলি কিন্তু হোমোসেক্সটা কিন্তু এটা কিন্তু ন্যাচারাল নয়। এবং সেই ক্ষেত্রে এইগুলো আবার অনেক সময় পায়ু দিয়েও যারা মৈথন করে, এবং সেক্ষেত্রেও কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে। এবং আরেকটা ডিজিজ হচ্ছে এইডসটা কিন্তু যদি আপনি উইদাউট এনি প্রোটেকশন যদি এটা ব্যবহার করেন তাহলে, এবং স্পাম থেকেই কিন্তু হয়, এবং রক্ততে যদি কোনো ট্রান্সফারের ক্ষেত্রে হয় সেখানেও হয়। এবং মহিলাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আমাদের একটা রিসার্চ করেছি আমরা, সেটা হচ্ছে ডোমজুড় এবং মেদিনীপুরের দাসপুরে, যেখানে হচ্ছে সমস্ত স্বর্ণশিল্পীরা বোম্বেতে থাকে, তারা সব বাচ্চা ছেলে, সেখানে তারা রেড লাইন এরিয়াতে যায়, আবার এসে বাড়িতে তারা করে, সেখানে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং সেখানে সেলুনে কিন্তু চুল কাটা বা দাড়ি কাটাটাও রিস্কি হয়ে যায়। এবং এই জন্য আমাদের মানে ব্লেড থেকে হতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে
তাদের মানসিক চেতনা, যে যৌনতা আনন্দ ছাড়াও মানুষের জীবনে আনন্দ আছে, ওইসব বাচ্চা বাচ্চা ছেলেগুলো সেই শিক্ষাটা আমরা দিতে পারিনি। আর এইডস কিন্তু হয়ে গেলে তার পুরো ইমিউনিটি পাওয়ারটা লস হয়ে যায়, এবং এইডস কিন্তু সারা পৃথিবীর মনুষ্য সভ্যতাকে বিলুপ্ত করে দিতে পারে। আজকে আমরা এখানে বসে আছি, কোনোভাবে কিন্তু এখানে সেই এইডসের জাম চলে আসতে পারে বাই ম্যান, মানে আমরা যে কোথাও গেলাম সেখানে দাড়ি কাটলাম, সেই ইনফেকশন আমার স্ত্রীর মধ্যে গেল, তারপরে আমার বাড়িতে ছড়িয়ে পড়লো। তো এইটাও কিন্তু ভেরি ডেঞ্জারাস, এবং এই জন্য মহিলাকে সতর্ক থাকতে হবে। একটি মহিলাই কিন্তু একটি জাতি তৈরি করতে পারে, এটা আমার ধারণা। এবং এই মহিলার উপরেই সব, আমরা বলেছিলাম, বিবেকানন্দ বলেছিলেন যে 100টা মা পেলে আমরা পৃথিবীটাকে ভালো করে দিতে পারি। তাই সব রোগহীন যদি একজন মা পাওয়া যায়, তার মানসিক আর মন আর দেহ নিয়ে কিন্তু স্বাস্থ্য, তো মানসিক মনটা যদি ভালো থাকে আর তার সঙ্গে দেহ ভালো থাকে, তাহলে সুস্থ সুন্দর বাচ্চা পাবো, যে বাচ্চা আমাদের বিশ্ব শান্তি, ভালো রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে সুবিধা হতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথি, আমি বিদেশ যাচ্ছি, সেখানে আমার বিষয়টা হচ্ছে যে ওয়ার্ল্ড পিস ফর হোমিওপ্যাথি। ওয়ার্ল্ড পিস ফর হোমিওপ্যাথি, একদম। আমরা একদম সময় শেষ, কিন্তু আমি যেটা সব মহিলাদের ক্ষেত্রে, যেহেতু আমরা এটা স্ত্রীরোগ নিয়ে রাখলাম, কি আপনি প্রিকশনস নিতে বলবেন? প্রিকশন হচ্ছে যে ভালো খাবেন নিয়মিত, আমাদের সময় মহিলারা কম খায়, আর জাঙ্ক ফুড খাবেন না, বাইরের খাবার খাবেন না, বাড়ির খাবার খাবেন, আপনার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ভালো জামা কাপড় পরবেন। জামা কাপড় পরা মানে কিন্তু এই নয় যে সবসময় দামি দামি জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, আর তার সঙ্গে আপনার মনটাকে ভালো রাখবেন, তাহলেই ভালো। আর জল খাবেন, তাহলেই ভালো থাকবেন। আর সম্ভব হলে হাঁটুন, আমি বলি হাঁটুন এবং হাঁটুন, আবার হাঁটুন, কিন্তু হাঁটুন, ভালো থাকুন। খুব ভালো বললেন প্রকাশদা, অনেক ধন্যবাদ। শুধু স্ত্রী রোগ নয়, আরও অনেক কিছু রোগ নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই দিশেহারা হয়ে যাই যে কোথায় যাব, কিভাবে যাব, কিন্তু হোমিওপ্যাথিতে সম্ভব। মিরাকেল ইজ পসিবল। তো আজকে এই পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।